প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শুরু, কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা। হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের রিটের শুনানি আজ। বিকেলে সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারতের পর প্রচার শুরু। জোট প্রার্থীর পক্ষে একযোগে লড়বে বিএনপি। ইসলামী আন্দোলন সরলেও প্রভাব নেই দাবি জামায়াতের। প্রচারেই স্পষ্ট হবে হিসাব নিকাশ। নির্বাচন ঘিরে উদ্বেগ বাড়ছে অবৈধ অস্ত্রের ছড়াছড়িতে। বেশিরভাগই আসছে সীমান্ত পেরিয়ে। ব্যবহার থামানো বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। ট্রাম্পের শুল্ক আরোপের জেরে মার্কিন বাণিজ্য চুক্তি স্থগিত করল ইউরোপ। গ্রিনল্যান্ড দখলে এখন ভিন্ন উপায় খুঁজছেন ট্রাম্প। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রতীক পেয়ে কাল থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। এদিকে শেষ দিনে দেশব্যাপী 298 আসনে 305 জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাতে প্রার্থীর সংখ্যা দাঁড়ালো 1967 জনে। আজ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং একই সঙ্গে প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। বৃহস্পতিবার থেকে ভোটারদের মন জয়ে বাড়ি বাড়ি প্রচারে নামবেন প্রার্থীরা। তুলে ধরবেন নিজেদের প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা। 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত হবে ভোট গ্রহণ। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে দেশের প্রায় 12,77,00,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে দিনব্যাপী চলছে প্রতীক বরাদ্দ। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। ঢাকা আঞ্চলিক কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল, সেগুনবাগিচা থেকে যুক্ত আছেন সহকর্মী আজহার লিমন এবং ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত আছেন ইমদাদুল আজাদ। শুরুতেই যাচ্ছি আগারগাঁওয়ের আঞ্চলিক কার্যালয়ে মিয়া আমিরুলের কাছে। আমিরুল, জানাবেন প্রতীক বরাদ্দ তো শুরু হয়েছে, এই কার্যালয় থেকে কোন কোন আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে? উজ্জ্বল, আমি রয়েছি ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা যে কার্যালয় সেখানে মূলত ঢাকা 13 এবং 15 আসনের যে ব্যাপারগুলো রয়েছে, সংশ্লিষ্ট কাজগুলো রয়েছে সেখান থেকে মূলত করা হচ্ছে। এবং আপনি জেনে থাকবেন ঢাকা 13 এবং 15 আসন গুরুত্বপূর্ণ দুটি আসন। এখানে আমরা দেখেছিলাম যে জামায়াতের যে আমির রয়েছেন তিনি ঢাকা 11 আসন, ঢাকা 15 আসনে তিনি মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একই সাথে ঢাকা 13 আসনে দুজন প্রার্থী রয়েছেন। আমরা দেখেছিলাম যে জামায়াত জোটের মাওলানা মামুনুল হক রয়েছেন এবং সেই সাথে রয়েছেন বিএনপি জোটের আরেকজন প্রার্থী রয়েছেন ববি হাজ্জাজ। এখানে মূলত আজকের যে প্রতীক বরাদ্দ, সেই প্রতীক বরাদ্দর পাশাপাশি মূলত মতবিনিময় সভা হচ্ছে। এখানে আমরা দেখেছিলাম রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছিল, তিনি যেমনটি বলছিলেন যে মূলত প্রতীক বরাদ্দের পর যেহেতু এখানটায় প্রচারণা শুরু হবে, সেক্ষেত্রে প্রচারণার ক্ষেত্রে মাঠে প্রার্থীদের মধ্যে একটি সংঘাত, সহিংসতা কিংবা বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। আপনি জেনে থাকবেন যে গতকালই কিন্তু একটু ঘটনা ঘটেছিল যে ঢাকা 15 আসনের যে জায়গাটি রয়েছে সেখানে, সেই ক্ষেত্রে প্রার্থীদের করণীয় এবং সেই সাথে আনুষঙ্গিক ব্যাপারগুলো নিয়ে তিনি আচরণবিধি নিয়ে বিশেষভাবে বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আপনি জেনে থাকবেন যে এখানে যে দুইটি আসনের কথা বলছিলাম, ঢাকা 13 এবং ঢাকা 15 আসন, এখানে মূলত প্রায় 17 জনের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং গতকাল পর্যন্ত আমরা যে হিসাব নিকেশ দেখেছি, এখন পর্যন্ত ঢাকার যে 20টি আসন রয়েছে সেখানে প্রায় 185 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং একই সাথে ঢাকা এবং দেশব্যাপী আমরা দেখছিলাম যে 298টি আসনের মধ্যে 305 জন প্রার্থীরা তারা প্রত্যাহার করেছেন। এবং এর পরে আমরা যখন দেখেছিলাম যে রিটার্নিং কর্মকর্তারা তারা সিদ্ধান্ত দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে মনোনয়ন যাচাই বাছাই শেষে এবং পরবর্তীতে যখন আপিল শুনানি হয়, পরবর্তীতে কিন্তু এখন যে সংখ্যাটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে 1967 জন। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছিলাম। এবং প্রতীক বরাদ্দর পাশাপাশি আপনি জেনে থাকবেন যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের যেহেতু একটি প্রতীক রয়েছে, তারা সেই প্রতীকে ভোট করবেন। এবার যেহেতু একটি কথা জানিয়ে রাখতে চাই, এবার যেহেতু আরপিওতে পরিবর্তন আনা হয়েছে, সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা বা যে দলে রয়েছে তারা কিন্তু সেই দলেই তারা ভোট করবেন। আমরা এবার একটু যেতে চাই, আমাদের সেগুনবাগিচায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী আজহার লিমন। আজহার, জানাবেন আপনার সেখানকার কার্যক্রম কেমন চলছে, জানাবেন।
আগামীকাল থেকে ঘোষণা কেমন হওয়া উচিত, যে ধরনের পরিবর্তন আমরা করেছেন সেগুলো মেনে আপনারা ঘোষণা চালাতে। জি, আমিরুল আমি এখন আছি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এবং এখানে কিন্তু এই ঢাকা মহানগরীর 13টি আসন এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বা এই রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে, যেটি সকাল থেকে দেখছি যে সকাল 9টা থেকেই ঢাকা 4 থেকে এই যে ঢাকা 18 এর মধ্যে যে 13টি যে সংসদীয় আসন, এই সংসদীয় আসনের কখন কোন আসনের প্রতীক বরাদ্দ হবে এর জন্য কিন্তু একটা তালিকা কিন্তু গতকালই কিন্তু টাঙিয়ে দেওয়া হয়েছে এবং সেই এখন পর্যন্ত আমরা দেখছি যে ঢাকা 4, ঢাকা 5 এই আসনগুলোতে প্রতিদ্বন্দ্বী যে প্রার্থীরা যাদের মনোনয়ন বৈধ হয়েছে বা চূড়ান্তভাবে যারা প্রার্থী হয়েছেন তাদের মাঝে কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখন চলছে ঢাকা 6 আসনের প্রতীক বরাদ্দ এবং এখানকার যে রিটার্নিং কর্মকর্তা এই ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী এই প্রতীক বরাদ্দ করছেন। আমরা দেখছি যে এখানে সবাই আইন মেনেই ঢুকছে, বিশেষ করে এই বিভাগীয় কমিশনারের কার্যালয় অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এখানে এই পর্যন্ত নেতাদের সঙ্গে কিছু বেশি কর্মী সমর্থক থাকলেও আমরা দেখছি যে এই গেট দিয়ে যখন তারা ঢুকছে 3 জন করে ঢুকছে এবং তারা তাদের প্রতীক নিয়ে এই প্রতীকটি কিন্তু স্বাক্ষর করে এই প্রতীকটি দিচ্ছেন এই বিভাগীয় কমিশনার বা রিটার্নিং কর্মকর্তা, তারা বের হয়ে আসছেন এবং এসে তারা তাদের যে প্রাথমিক যে অনুভূতি সেটি তারা জানাচ্ছেন। তারা আমাদেরকে যেটি জানাচ্ছেন তারা তাদের এলাকায় কি করবেন বা তাদের প্রার্থী হিসাবে তাদের মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে তাদের কি মনে হচ্ছে সেগুলো কিন্তু তারা বলছেন। বিশেষ করে আমরা দেখলাম যে ঢাকা 4-এর যিনি জামাতের প্রার্থী উনি বললেন যে এই নির্বাচনটি শুধু সংসদীয় বা সংসদ নির্বাচন নয়, এর সঙ্গে আরও আরেকটি ভোট হচ্ছে গণভোট। উনি গণভোটের পক্ষেও সম্মতি উদ্বোধনের কথা বললেন এবং একই সঙ্গে ওই আসনের যিনি বিএনপি প্রার্থী তিনি কিন্তু বললেন যে ওই এলাকাকে এতদিন ধরে তারা যে উঠান বৈঠক করেছেন, তারা যে নানান ধরনের কর্মসূচি এই কয়দিন নীরবেই সময় করেছেন, তারা তাদের এলাকাকে ঢেলে সাজানোর জন্য কী করবেন সেটি বললেন। আমরা এখানে আছি, এই প্রতীক বরাদ্দের কার্যক্রমটি চলছে, এখন থেকেই কিন্তু মোটামুটি নির্বাচনের আওয়াজটা শুরু হয়ে যাবে। আমরা আমাদের সহকর্মী ইমদাদের কাছে চলে যাচ্ছি, তিনি আছেন একটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আজহার, আমরা আছি ঢাকা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে। এখানে আজকে মোট 5টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। মূলত ঢাকার 5টি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আমরা খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম যে বেলা 11টা থেকে এখানে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। মূলত ঢাকার 5টি আসনের প্রার্থী মোট 32 জন বৈধ প্রার্থী আছেন। এর মধ্যে ঢাকা 1, ঢাকা 2, ঢাকা 3, ঢাকা 19 এবং ঢাকা 20 এই 5টি আসনের প্রার্থীদের এখানে প্রতীক বরাদ্দ দেওয়ার কথা রয়েছে। এখানে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যেটা যে কিছু স্বতন্ত্র প্রার্থী এবং জামায়াতের একজন প্রার্থী ভেতরে প্রবেশ করেছে, আর বাকি প্রার্থীরা এখনও আসেনি। তাদের কর্মী সমর্থকরা অনেকেই এসে এখানে ভিড় জমিয়েছেন। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে বেলা 11টার পরে মূলত এখানে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এখানে একটু যদি জানিয়ে রাখি যে ঢাকা 1 আসন এটি নবাবগঞ্জ এবং দোহার নিয়ে গঠিত। এখানে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক এবং জামাতের প্রার্থী রয়েছেন ব্যারিস্টার নজরুল ইসলাম। ঢাকা 2 আসনে কেরানীগঞ্জ এবং সাভারের একাংশ নিয়ে ঢাকা 2 আসনটি গঠিত। এখানে বিএনপির প্রার্থী ডাক্তার সাবিক ভিপি আমানুল্লাহ আমান এবং জামাতের প্রার্থী এখানে রাওয়া ক্লাবের চেয়ারম্যান আব্দুল হক। আর ঢাকা কেরানীগঞ্জের আরেকটি অংশ ঢাকা 3 আসন, এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এখানকার প্রার্থী এবং জামাতের প্রার্থী সেখানে শাহিনুর ইসলাম। এবং ঢাকা 19 আসনের বিএনপির প্রার্থী দেওয়ান সালাউদ্দিন এবং সেখানে ঢাকা 19-এ 10 দলীয় জোটের অংশ হিসেবে এই আসনটি জামাত এনসিপিকে ছাড় দিয়েছে। এখানে এনসিপির প্রার্থী দিলশানা পারুল এবং ঢাকা 20 আসনে বিএনপির প্রার্থী তমিজউদ্দিন, একটি ধামরাই উপজেলা নিয়ে গঠিত। আর এইখানেও এই ঢাকা 20 আসনেও জামাত তাদের জোটের আসন ছাড়ের সমঝোতা হিসেবে এই আসনটি এনসিপিকে ছেড়ে দিয়েছে। এই আসনে এনসিপির প্রার্থী নাবিলা তাসনিম। আমরা এখন পর্যন্ত যেটি দেখছি এই ঢাকা জেলা রিটার্নিং অফিসের কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে যে প্রার্থীরা এখনও স্বতন্ত্র প্রার্থী কয়েকজন এসেছেন, দলীয়
যারা অন্যান্য প্রার্থী এখনও তারা আসেননি, তাদের নেতাকর্মীরা অনেকে এসে ভিড় জমিয়েছেন। বেলা 11টা থেকে এখানে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হবে। ঢাকার বাইরের প্রতীক বরাদ্দের খবর জানবো। গাজীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, জানাবেন গাজীপুরে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়েছে কিনা এবং কতগুলো আসনে এই প্রতীক বরাদ্দের কার্যক্রম চলবে? দুঃখিত, নাজমুস সাকিব রয়েছে নারায়ণগঞ্জের চাষারায়। মূলত আমরা আছি নারায়ণগঞ্জে সব মিলিয়ে মোট আসন আসলে 5টি, এবং এই 5টি আসনে আমরা দেখেছি যে প্রায় শতাধিকের কাছাকাছি কিন্তু প্রার্থীরা আসলে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এবং গতকালকে যেহেতু প্রত্যাহারের শেষ দিন ছিল, সেখানে যদিও আমরা দেখেছি যে বৈধ প্রার্থী আসলে মূলত 50 জন ছিলেন, তবে তার মধ্যে 3 জন প্রার্থী তারা কিন্তু তাদের যেই নমিনেশন সেটা আসলে প্রত্যাহার করেছেন। এবং এই 3 জনের মধ্যে আমরা দেখেছি যে জামায়াতভুক্ত যেই জোট রয়েছে সেই জোটের আসলে 10 দলের 2টি দল তাদের যে প্রার্থিতা সেটাকে প্রত্যাহার করেছেন। নারায়ণগঞ্জ 1 এবং 2 এই 2টি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের 2 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন, এবং নারায়ণগঞ্জের আরেকটি আসনে অর্থাৎ নারায়ণগঞ্জ 3-এ কিন্তু আমরা দেখেছি যে আরেকজন প্রার্থী যিনি খেলাফত মজলিসের তিনি কিন্তু তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অর্থাৎ 3 জন গতকালকে প্রার্থিতা তার প্রত্যাহার করেন। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা 47 জন প্রার্থী দেখতে পাচ্ছি। এবং এই যে 5টি আসন, সেই 5টি আসনে কিন্তু যারা হেভিওয়েট প্রার্থী আছেন কিংবা একে অন্যের সঙ্গে যেই প্রতিদ্বন্দ্বিতা হবে সেগুলো কিন্তু মূলত দেখাই যাচ্ছে, এবং সেগুলো নারায়ণগঞ্জের যারা ভোটাররা আছেন তারাও কিন্তু সেটা আসলে এখনো পর্যন্ত সেই দিকেই আসলে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে আসলে রিটার্নিং কর্মকর্তা যিনি অর্থাৎ নারায়ণগঞ্জের যিনি জেলা প্রশাসক তার সঙ্গে কথা বলেছি, এবং যিনি তথ্য প্রদানকারী কর্মকর্তা তাদের সঙ্গে আসলে কথা হয়েছে। সব মিলে তারা যেটা জানাচ্ছেন যে মূলত আজকে ঠিক 10টা নাগাদ কিন্তু এই যে প্রতীক বরাদ্দ সেটা শুরু হওয়ার কথা, কিন্তু কিছুটা সময় আসলে বিলম্ব হবে। বলা হচ্ছে যে 11টার পর আসলে প্রতীক বরাদ্দ এই যে নারায়ণগঞ্জের 5টি আসনের শুরু হবে। এবং যেহেতু 47 জন প্রার্থী এখনো পর্যন্ত রয়েছেন এবং 47 জন প্রার্থী আসলে তারা আশাই করা যাচ্ছে তারা আসলে এখানে আসবেন, এবং তাদের যেই কোন প্রতীক আসলে তাদেরকে দেওয়া হচ্ছে এবং দলীয় প্রতীক যারা তাদেরটা তো অনেকটা আসলে কনফার্মের বাইরে স্বতন্ত্র প্রার্থীও আসলে অনেকে আছেন, তাদেরকে কি প্রতীকগুলো দেওয়া হচ্ছে সেই সব বিষয়ে কিন্তু আমরা তখনই আসলে জানতে পারবো। তবে আমরা নারায়ণগঞ্জে যারা এই যে কয়েক লাখ আসলে ভোটার আছেন সেই ভোটারদের প্রত্যাশার কথা আমরা শুনছিলাম। তারা যেটা বলছেন, যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের, এবং সেই নির্বাচন ঘিরে তাদের একটা বিশাল আসলে প্রত্যাশা আছে, এবং সেদিন যেহেতু গণভোট হবে অর্থাৎ সংস্কারের নানা ধরনের ইস্যু আছে, তারাও আসলে চাচ্ছেন যে একই দিনে বাংলাদেশের এই যে প্রথম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুটা অনুষ্ঠিত হবে, সব মিলিয়ে তারাও কিন্তু মুখিয়ে রয়েছেন। তবে নারায়ণগঞ্জের নানা ধরনের আসলে মানুষের যে প্রত্যাশা সেটা কিন্তু আমরা জানছিলাম। তারাও যেটা বলছেন যে তাদের কর্মসংস্থান কিংবা মাদক সহ নানা ধরনের যেহেতু সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোই দূরীকরণের জন্য যাতে আগামী দিনে যারা নির্বাচিত হবে তারাই যাতে তার জন্য এগিয়ে আসে এবং সেই অনুযায়ী আসলে কাজ করে। আমরা আসলে হয়তো কিছুক্ষণ পরে জানাতে পারবো কে কোন প্রতীকে আসলে পেয়েছেন। এই ছিল নারায়ণগঞ্জের জেলা কার্যালয় থেকে সবশেষ। উজ্জ্বল। নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দের সবশেষ খবর জানাচ্ছিলেন নাজমুস সাকিব। ঋণ খেলাপির দায়ে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির রিটের শুনানি আজ। হাইকোর্টে ভাগ্য নির্ধারণ হবে তার প্রার্থিতার। এছাড়া 71 মানবতা বিরোধী অপরাধ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া গুমের মামলায় সাক্ষী দিবেন ব্যারিস্টার আরমান। এসব বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট থেকে যুক্ত আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন মঞ্জুরুলের রিটের শুনানি কখন শুরু হবে আর আদালত পাড়ার আর কি খবর রয়েছে? উজ্জ্বল, কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী যিনি ইতিমধ্যে আলোচিত নির্বাচন কমিশন থেকে তার প্রার্থিতা বাতিল হয়েছে, তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির
শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ, এবং হাসনাত আবদুল্লাহর আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন শুনানি করে এই মঞ্জুরুল আহসান মুন্সি, যিনি বিএনপির প্রার্থী, তার প্রার্থিতা বাতিল হওয়ার পরে তিনি হাইকোর্টে এসেছেন এবং হাইকোর্টে গতকালকে এটি শুনানির জন্য ছিল, কিন্তু মঞ্জুরুল আহসান মুন্সির পক্ষে অনেক লোকজন আদালতের বারান্দায় ভিড় করার কারণে বিচারপতি এটি শুনানির জন্য আজকের দিন ধার্য করেছেন এবং আজকে বিচারপতি রাজিকাল জলিলের হাইকোর্ট বেঞ্চে এটি শুনানির জন্য রয়েছে, 19 নম্বর তালিকা রয়েছে এবং আজকে এটি শুনানি হবে। এবং আজকে হাইকোর্ট থেকে নির্ধারিত হবে মঞ্জুরুল আহসান মুন্সি কুমিল্লা 4 আসন থেকে নির্বাচন করতে পারবেন কিনা অথবা তার প্রার্থিতা বাতিল হবে কিনা, এই বিষয়টি আজকে নির্ধারণ হবে এবং হাইকোর্টের উপরে নির্ভর করছে তার নির্বাচনের ভাগ্য, তিনি নির্বাচন করতে পারবেন কি পারবেন না, এবং ব্যাংকে যে তার ঋণ খেলাপি রয়েছে সেই ব্যাংক থেকে তার পক্ষে কি স্টেটমেন্ট দেওয়া হয়, তার পক্ষে কি যুক্তিতর্ক কাগজপত্র জমা দেওয়া হয়, সেটিও খুব গুরুত্বপূর্ণ বিষয়। সব কিছু মিলে আমরা অপেক্ষা করছি আজকে এই বিষয়টি শুনানির জন্য, যে শুনানি যখন শেষ হবে তখন আদালত যে আদেশ দিবেন তখনই বোঝা যাবে যে এই মঞ্জুরুল আহসান মুন্সির ভাগ্যে কি জুটছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার নামে যিনি পরিচিত ছিলেন, তার একটি মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছিল, তিনি তখন পলাতক ছিলেন এবং দীর্ঘদিন তিনি দেশের বাইরে ছিলেন। তিনি আজকে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন এবং এই মামলায় হয়তো তিনি জামিন চাবেন অথবা তিনি তার যে রায় হয়েছে সেই রায়ের আত্মসমর্পণ করে তিনি এটি আপিল করবেন আপিল বিভাগে। একই সঙ্গে গুমের মামলায় শেখ হাসিনা সহ যে সেনা কর্মকর্তাদের গুমের মামলা চলছে, সেই মামলায় ইতিমধ্যেই সাক্ষী দিয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী, যিনি গুম হয়েছিলেন, এবং আজকে সাক্ষ্য দিবেন, যিনি আদালতে সাক্ষ্য দিবেন জামায়াত নেতা মীর কাশেম আলীর সন্তান ব্যারিস্টার আরমান, তিনিও গুম হয়েছিলেন, তার আজকে সাক্ষ্য দেওয়ার দিন ধার্য রয়েছে। সবকিছু মিলে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং হাইকোর্টে অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলার কার্যক্রম রয়েছে। উজ্জ্বল। আদালত পড়ার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। দেশের 8 জেলায় একযোগে বেইল বন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে সচিবালয়ে কথা বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফ্যামিলি কোর্ট, পেপারলেস ফ্যামিলি কোর্ট চালু করেছি 24 নভেম্বর 2025 তারিখে ঢাকায় এবং 30 নভেম্বর চট্টগ্রামে পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে ফ্যামিলি কোর্ট চালু হয়েছে। ঘরে বসে বিচার প্রার্থী, আইনজীবী, বিচারকরা তাদের অ্যাকাউন্টের মাধ্যমে মামলা দায়েরও করতে পারছেন, মামলা পরিচালনা করতে পারছেন। বুঝতেই পারছেন এতে মামলা নিষ্পত্তি দ্রুততর হচ্ছে, দুর্নীতি এবং ভোগান্তির সুযোগ বন্ধ হচ্ছে। আমরা সত্যায়ন করেছি, ছোট কাজ কিন্তু অনেক মানুষ উপকার পাচ্ছে। আগে সত্যায়ন করার জন্য ঢাকা এসে দীর্ঘ লাইন ধরতে হতো, এখন ঘরে বসে বসে অনলাইনে দ্রুত সত্যায়ন সেবা পাওয়া যাচ্ছে। আমরা কজ লিস্ট করেছি, এটা আগেও ছিল কিন্তু এটা আমরা সম্পূর্ণ করেছি। অনলাইনে মামলার তালিকা, তারিখ, বিচারিক সিদ্ধান্তের সারাংশ, পরবর্তী পদক্ষেপ এবং অগ্রগতি দেখার সুবিধা পাওয়া যাচ্ছে। আমরা লিগ্যাল এইড সম্প্রসারিত করেছি, আপনারা জানেন, সেখানেও আমরা ডিজিটালাইজেশন চালু করেছি, সম্পূর্ণ হয় নাই। এটা সম্পূর্ণ হয়ে গেলে বা চালু যে সমস্ত জায়গা হয়েছে সেখানে আপনার অনলাইনেই সরকারি আইনগত সহায়তার জন্য আবেদন করা যাচ্ছে, অনলাইনে বিরোধের নিষ্পত্তিও হচ্ছে। এটা সম্পূর্ণ হয়ে যাবে কিছুদিনের মধ্যে এবং অনলাইনে আপনার লিগ্যাল এইড সেবা সম্প্রসারিত হলে আপনার বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তিও আগের চেয়ে অনেক বেড়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। এছাড়া আমরা দুটা গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবা চালুর কাজ চূড়ান্ত পর্যায়ে আছে আমাদের। একটা হচ্ছে বিবাহ তালাক রেজিস্ট্রেশন। আপনারা জানেন বিবাহ তালাক রেজিস্ট্রেশন নিয়েও অনেক বিরোধ হয়, অনেক ধরনের ভোগান্তি হয় মানুষের। তো বিবাহ তালাক রেজিস্ট্রেশন আছে কিনা ওই সুযোগে মেয়েদেরকে অনেক হয়রানির সম্মুখীন হতে হয়, এমনকি তাদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়। আমরা এটা অনলাইনে করার ব্যবস্থা করছি, বিবাহ তালাক নিবন্ধন, এটা সম্পূর্ণ অনলাইন রেজিস্ট্রেশন কাজ চালু হবে। এটা চালু হওয়ার কাজটা অলরেডি শুরু হয়েছে। আরেকটা আমাদের অত্যন্ত অ্যাম্বিশিয়াস প্রজেক্ট আছে, এই প্রজেক্টটা অনেক বড় প্রজেক্ট প্রণয়ন করতে আমাদের অনেক টাইম লেগে গেছে। এটা হচ্ছে, আপনারা জানেন যে জমি জমা সম্পত্তি রেজিস্ট্রেশন, এটা নিয়ে মানুষের প্রচুর ভোগান্তি হয়। চট্টগ্রামের প্রবেশদ্বার খ্যাত সংসদীয় 1 নম্বর আসন, জাতীয় নির্বাচনে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন প্রার্থী, যেখানে ভোটের লড়াই হবে বিএনপি ও জামায়াতে ইসলামের প্রার্থীর মধ্যে। এই জনপদের ভোটের মাঠের খবর ও জনগণের প্রত্যাশার খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন আসনটিতে কি কি সমস্যা রয়েছে আর সেগুলো নিয়ে ভোটাররা কি ভাবছেন, তাদের প্রত্যাশাগুলো কি?
চট্টগ্রামে আসার সময় প্রথম যে উপজেলাটি পড়ে সেটি হচ্ছে চট্টগ্রাম সংসদীয় 1 আসন মিরসরাই, যেটি অর্থনৈতিক বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পটলাইটে আছে এবং এই উপজেলাকে ঘিরে আসলে ব্যাপক সম্ভাবনা উকি দিচ্ছে। বিশেষ করে যে 34,000 একরের যেই বিশেষ শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলকে ঘিরে মানুষের আশা রয়েছে, প্রত্যাশা রয়েছে এবং এই সংসদীয় আসনটিতে মূলত 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, যাদের মধ্যে 2 জনের অর্থাৎ বিএনপি এবং জামাত প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। বিএনপির পক্ষে এখানে রুহুল আমিন লড়াই করছেন, তিনি চেয়ারম্যান প্রার্থী এবং আগেও সংসদ নির্বাচন করেছেন, এবং জামাতের একজন প্রার্থী আছেন সাইফুর রহমান, তিনি সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং পেশায় একজন অ্যাডভোকেট, তিনিও কিন্তু কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে এখানে লড়াই করবেন। তো তাদের কাছ থেকে আসলে তারা যেমন ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রত্যাশা দিচ্ছেন, তেমনি ভোটারদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে আসলে এই অঞ্চলকে ঘিরে যে বিপুল সম্ভাবনা আছে সেই সম্ভাবনা যাতে বিকশিত করেন এখানে যারা প্রার্থী বা যারা এখানে সংসদ নির্বাচনে জয়ী হবেন, তাদের কাছে প্রত্যাশা হচ্ছে এই যে বিশাল যে শিল্পাঞ্চল আছে সেই শিল্পাঞ্চলকে ঘিরে যে অবকাঠামোগত উন্নয়ন, যেই গ্যাস, বিদ্যুৎ, পানির যেই সংস্থান করা কিংবা সেগুলো নিশ্চিত করার জন্য তারা চাইছেন, কারণ এটি কিন্তু একটি বড় সম্ভাবনা এবং বাংলাদেশের যে অর্থনৈতিক পরিবর্তন, সেই পরিবর্তনের সাথে এই শিল্পাঞ্চলের একটি বড় সংযোগ রয়েছে, যেটিকে আসলে যদি বিকশিত করা না যায় তাহলে এখানকার জনপদের যেমন উন্নয়ন থমকে থাকবে, তেমনি এখানে যে শিক্ষা কিংবা নানা ধরনের স্বাস্থ্যসেবা বা বিভিন্ন যে সামাজিক সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু বিকশিত হবে না। সুতরাং তারা চাইছেন যে শিল্পাঞ্চলকে বিকশিত করার মধ্য দিয়ে, অবকাঠামোগত বিকাশের মধ্য দিয়ে এই অঞ্চল বা এই জনপদের বিকাশ, বিশেষ করে এটি কিন্তু দীর্ঘদিন কিন্তু কৃষিভিত্তিক অঞ্চল থাকলেও এখানে কিন্তু শিল্পাঞ্চল হিসেবে নানা সম্ভাবনা উকি দিচ্ছে। তবে সুপেয় পানির সংকট আছে, যেহেতু উপকূলীয় এলাকা এবং এখানে কিন্তু দীর্ঘ পর্বত সারি রয়েছে, পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে, সে সকল সম্ভাবনার তারা বাস্তবায়ন চান এবং তারা চান যারা এখানে প্রার্থী আছেন তারা যাতে এই সকল বিষয় নিয়ে কাজ করেন এবং মূলত যে নতুন দিনের বাংলাদেশ গড়ার যেই প্রত্যয়, সে প্রত্যয় বাস্তবায়নে এই মিরসরাইকে শিল্পাঞ্চল হিসেবে অবকাঠামোগতভাবে একটি উন্নত মিরসরাই গড়ে তোলার জন্য তারা প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশা ব্যক্ত করছেন। উজ্জ্বল। দীর্ঘ 2 দশক পর আজ সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরা এবং দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর। ঐতিহ্য অনুসরণ করেও এবারও সিলেট থেকে আসন্ন 13শ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি। দলীয় সূত্র জানায়, সিলেটের উদ্দেশ্যে আজ সন্ধ্যা 7:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG227 ফ্লাইটে ঢাকা ছাড়বেন তারেক রহমান। দলীয় কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল 11টায় নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। জনসভার শুরুতে তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনের প্রার্থীদের জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। জনসভায় যোগ দেওয়ার আগে তিনি পুণ্যভূমি সিলেটের হজরত শাহজালাল ও হজরত শাহপরান এর মাজার জিয়ারত করবেন। এদিকে জনসভাস্থল আলিয়া মাদ্রাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণ ও সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। তারেক রহমানের আগমন উপলক্ষেও জেলা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কেমন হলো 13শ জাতীয় সংসদ নির্বাচনের মূল লড়াইয়ে থাকা বিএনপি ও জামায়াতের পৃথক নির্বাচনী জোট? বিএনপি বলছে জোটের প্রার্থীদের বিজয়ী করতে একযোগে কাজ করছে দলটি। অন্যদিকে শেষ মুহূর্তে জোট থেকে ইসলামী আন্দোলন সরে গেলেও তাতে নির্বাচনী মাঠে প্রভাব পড়বে না বলছে জামাত। আর বিশ্লেষকরা বলছেন প্রচারণা শুরুর পর বোঝা যাবে জোট দুইটির শক্তিমত্তা। আর জানাচ্ছেন সানি মৃধা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোট গড়া কিংবা আসন সমঝোতা দেশের রাজনীতিতে নতুন কোনো ঘটনা নয়। অনেক সময় বড় দলগুলো ছোট দলগুলোকে সাথে নিয়ে নিজেদের শক্তির জানান দিয়ে থাকে। আবার এসব ছোট দল থেকে আসন পেয়ে সংসদ গঠনে বাড়তি সুবিধাও নিয়ে থাকে দলগুলো। এবারের নির্বাচনে মূল লড়াইয়ে থাকা জামায়াত বিএনপি জোট নিয়ে রাজনৈতিক মাঠে আলোচনা এখন তুঙ্গে। শুরুর দিকে ইসলামী সমমনা দলগুলো একজোট হয়ে জনগণের কাছে তাদের অবস্থান জানান দিয়েছিল, যদিও শেষ পর্যন্ত জামায়াতের এই জোট থেকে বের হয়ে যায় ইসলামী আন্দোলন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রচারণা আরম্ভ হওয়ার পর এটাই তো নিয়ম। জামায়াতের জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া ইসলামী একক ভোট বাক্স ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন অনেকেই। তবে জোটের নীতি নির্ধারকরা বলছেন একটি দলের থাকা না থাকায় ভোটের ফলাফলে প্রভাব ফেলবে না। আলোচনা করেছিলাম, আসন সমঝোতার বিষয়টা আমরা কনফার্ম করেছিলাম, কিন্তু ওনারা
যে কোনো কারণে আমাদের সাথে আর আসেননি, থাকেননি আর কি। আমার মনে হয় না যেটা নিয়ে খুব সমস্যা হবে। আমাদের যে 10 দলীয় নির্বাচনী ঐক্য যেটা আছে, এক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। এদিকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিক 7 দলের সাথে আসন বন্টন করেছে বিএনপি। নির্বাচনী টিকিট নিশ্চিত করতে কেউ আবার নিজেদের দল বিলুপ্ত করে ধানের শীষের প্রার্থীও হয়েছেন। তবে আসন সমঝোতা নিয়ে সংকট আছে বিএনপি জোটেও। বিশেষ করে সংকট তৈরি করছেন বিএনপির বিদ্রোহী প্রার্থীরা, যারা কেন্দ্র থেকে দেয়া জোটের প্রার্থীদের বিরুদ্ধেই দাঁড়িয়েছেন। এই পরিস্থিতিতে একটি সংসদীয় আসনে একই দলের নেতাদের মুখোমুখি অবস্থান কি প্রভাব ফেলবে ভোটের মাঠে? ইতিমধ্যে অনেক প্রার্থী তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন, বাকিরা প্রত্যাহার করে নেবেন। আরেকটা হলো যে বিশেষজ্ঞরা বলছেন সম্প্রতি জামায়াতের কার্যক্রম অনেকটাই মানুষের কাছে পৌঁছাতে পেরেছে। তবে অভিজ্ঞতার মিছিলে গড়া বিএনপি জোটও পাল্টে দিতে পারে ভোটের সব সমীকরণ। বিএনপি যাদের সাথে নির্বাচনী করেছে, হ্যাঁ, তুলনামূলকভাবে বিএনপি এই জোটের মাধ্যমে লাভবান হয়েছে আমার কাছে মনে হচ্ছে আর কি। ধর্মীয় দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে তারা যতটুকু মডারেশন করা সম্ভব, যতটুকু নিজেদেরকে পরিবর্তন করা সম্ভব, ততটুকু তারা করেছে বলে সম্ভবত এটাও একটা কারণ, যে কারণে জামাতের অ্যাকসেপ্টেবিলিটি বেড়েছে। জোটের শক্তি নিয়ে সমর্থকদের মাঝে মতবিরোধ থাকলেও বিশেষজ্ঞরা বলছেন দলগুলোর প্রচার, জনসভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শক্তিমত্তা বোঝা যাবে। সানিম রিধা, এখন, ঢাকা। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি। সন্ত্রাসীদের হাতে মিলছে বোমা, দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র। দেশের মধ্যে আসা বেশিরভাগ অবৈধ অস্ত্রই এসেছে সীমান্ত পার হয়ে। কিভাবে থামানো যাবে এইসব অস্ত্রের ব্যবহার, সেটাই বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। নির্বাচনের মৌসুম এলেই যেন সক্রিয় হয়ে ওঠে অস্ত্রের কালোবাজার। শহরের অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম, সবখানেই এখন অবৈধ অস্ত্রের সহজলভ্যতা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রতিদিনই উদ্ধার হচ্ছে ককটেল, বোমা, চাপাতি ও আগ্নেয়াস্ত্র। কোথাও পরিত্যক্ত বাড়িতে, কোথাও খালের ধারে, আবার কোথাও রাজনৈতিক কর্মীদের আস্তানায় মিলছে এসব অস্ত্র। গত গণ অভ্যুত্থানের সময় যে থানার অস্ত্রগুলো লুট করা হয়েছিল, এগুলো যে সব সরকারি অস্ত্রই ছিল তাও না, অনেক অস্ত্রই ছিল যেগুলো ব্যক্তি পর্যায়ে আনা। অবৈধ অস্ত্রের অপারেশনগুলোকে ম্যাক্সিমাম প্রাধান্য দিয়ে এবং জিরো টলারেন্স, তার জন্য যতটুকু করতে হয়, যেই হাইট পর্যন্ত যাওয়া সম্ভব, উইল গো ফর দ্যাট। বিশেষজ্ঞদের মতে নির্বাচন ঘিরে সহিংসতার আশঙ্কায় অনেকেই আগেভাগেই অস্ত্র মজুত করছে। তবে সাধারণ মানুষের ভয় ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে। প্রশাসনের দিক থেকে আমি নিরাপদ মনে করছি না এখন, কারণ বাংলাদেশে তো খুন, হত্যা, চাঁদাবাজি হইতেছে। ভোট দিতে যাবো না যদি অস্থির পরিবেশ দেখি। যদি ভালো পরিবেশ থাকে, সুস্থ পরিবেশ থাকে, তাহলে যাব। অনেকগুলো গুলাগুলি হইতেছে দেখতেছি আমরা। তবে সামনের দিকে যেহেতু এগুলা যেন না হয় নির্বাচনের সময়, আমরা এটাই চাইতেছি। অস্ত্র নিয়ে যারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় গ্রেফতার হয়েছেন, তাদের একটি বড় অংশের জামিন হয়েছে 3 থেকে 6 মাসের মধ্যে। 2900+ বন্দী বিভিন্ন অস্ত্র মামলা নিয়ে যারা জেলখানায় এসেছিলেন, তারা বিভিন্ন সময় জামিন পেয়েছেন। এর মধ্যে সংখ্যাটা বেশি, যে কারণটা হয়েছে তারা অনেকেই তাদের হয়তো পানিশমেন্ট শেষ করে গেছেন, বাট এই যে সংখ্যাটা স্বল্প সংখ্যক। বেশিরভাগই আসলে বিভিন্নভাবে জামিন পেয়েছেন। যারা বিভিন্ন সময় ধরা পড়েছেন অথবা মামলায় কারাগারে এসছেন, তারা যদি জামিন পান তাহলে তো একটু শঙ্কার বিষয় আছে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে আনতে না পারলে সহিংসতা, ভয়ভীতি আর অস্থিতিশীলতার ঝুঁকি থেকেই যাবে, এমন আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। যদিও বেশ কিছু হারানো যাওয়া অস্ত্র উদ্ধার হয়েছে, বাট একটা বিপুল সংখ্যক এখনও আছে। এবং এটা শুধু না, শুনেছি যে এখন বর্ডার দিয়েও বিভিন্ন অস্ত্র আমাদের দেশে প্রবেশ করছে, অস্ত্র এবং এক্সপ্লোসিভ প্রবেশ করছে, এবং বিভিন্ন জায়গায় এক্সপ্লোসিভ পাওয়া যাচ্ছে, বোমা ফাটানোর ঘটনা ঘটছে। এটাও অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ সিচুয়েশন আগামী নির্বাচনের জন্য। নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্রের বিস্তার নিঃসন্দেহে বড় উদ্বেগের কারণ। ঘোষণার পাশাপাশি কার্যকর পদক্ষেপই পারে জনমনে আস্থা ফেরাতে।
সব ধরনের বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে প্রশ্ন হলো অবৈধ অস্ত্র এবং পুলিশের খোয়া যাওয়া অস্ত্র নিয়ে। এই ছড়াছড়ির মধ্যে কতটুকু নিরাপদ নির্বাচন উপহার দিতে পারবে নির্বাচন কমিশন, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। আরিফ হোসেন, এখন, ঢাকা। নির্বাচন নিয়ে সাতক্ষীরায় চলছে মাঠের হিসাব নিকাশ। 4টি আসনেই জয় পরাজয়ের বড় নির্ধারক হতে পারেন নারী ভোটাররা। জেলা নির্বাচন অফিসের তথ্য বলছে, জেলায় নারী পুরুষ ভোটার প্রায় সমানে সমান। নারী ভোটারের প্রত্যাশা, দাবি আর সিদ্ধান্তই ঘুরিয়ে দিতে পারে নির্বাচনের ফলাফল। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরা কৃষি, চিংড়ি, ক্ষুদ্র ব্যবসা ও প্রবাসী আয় এ জেলার অর্থনীতির মূল ভরসা কেন্দ্র। আর এই অর্থনীতিতে দিন দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নারীরা। জেলার সংসদীয় আসন 4টি, মোট নারী ভোটার 9,14,914 জন। শহর ও গ্রামাঞ্চলের হাটবাজারে চোখ রাখলেই দেখা যায় নারীদের সক্রিয় উপস্থিতি। কেউ করছেন কৃষিকাজ, আবার অনেকে সেলাই, পোশাক বিক্রি, খাবারের দোকান বা চায়ের স্টলও চালাচ্ছেন নারীরা। নারীরা চান নিরাপদ কর্মপরিবেশ, সম্মানজনক জীবন আর ন্যায্য সুযোগ। পুরুষরা যা কাজ করে আমরা মহিলা আমরাও সে কাজ করি। সকাল 7টার সময় আসে, 12টার সময় দেয়। আমাদের 250 টাকা দেয়, আর পুরুষ মানুষের 350। ফ্রিল্যান্সিং ও আইটি সেক্টরে নারীদের অংশগ্রহণ বাড়ানো গেলে জেলায় কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলতে পারে। অনেকাংশেই তারা যে উদ্যোক্তা হবে সেই সাপোর্টটা পায় না। কারণ কি, তারা নারী। পুরুষের পাশাপাশি নারীদের অধিকারটা যেন সবসময় ভালোভাবে থাকে। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে নারীদের জন্য আমাদের ডিস্টার্ব না করে। কেবল অর্থনীতি বা উদ্যোক্তা খাতেই নয়, ক্রীড়া ক্ষেত্রেও নারীরা এগিয়ে যাচ্ছে দৃঢ় পায়ে। নারী ক্রীড়াবিদদের জন্য আলাদা সুযোগ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করলে ভবিষ্যতে জাতীয় পর্যায়েও আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে মেয়েরা। যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে নারীরা যদি উৎফুল্ল চিত্তে, আনন্দ চিত্তে ভোট দিতে পারে, তাহলে হয়তো সাফল্য দেখতে পারবে। নারীরা শুধু ভোটার নন, তারা এখন অর্থনীতির চালিকা শক্তিও। নারী উদ্যোক্তাদের জন্য বিনা শর্তে ঋণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের পথ তৈরি হলে আরও এগিয়ে যাবে সাতক্ষীরা। এটাই নারীদের প্রত্যাশা, আর সেই প্রত্যাশার প্রতিফলন ঘটতে পারে ব্যালটের রায়ে। আহসান রাজীব, এখন, সাতক্ষীরা। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা বিষয়ক উপমন্ত্রী। সমুরায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দেশটির উপমন্ত্রী আরও বলেন, ইতালি এই অঞ্চলের সাথে সম্পর্ক জোরদার করতে চায়। এ সময় ভূমধ্যসাগরীয় রুটে অবৈধ অভিবাসন নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি। বৈঠকে দুই নেতা নির্বাচন এবং গণভোট, ইইউ পর্যবেক্ষক, জুলাই সনদ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা ও অভিবাসন নিয়েও আলোচনা করেন তারা। এ সময় প্রধান উপদেষ্টা নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রশংসা করেন। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের পরিবার পরিজনকে ভারতে ফিরিয়ে নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও ঢাকাসহ দেশের 5টি কূটনৈতিক মিশনের কার্যক্রম চলবে পুরোদমে। ডন ফ্যামিলি পোস্টিং কার্ডের কঠোর নিরাপত্তা ব্যবস্থাগুলোর একটি। অস্থিতিশীল বা বিপজ্জনক মনে হলে সেসব দেশের ক্ষেত্রে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়। ভারতীয় গণমাধ্যম পিটিআই জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থার জন্য দীর্ঘদিন ধরেই এই সিদ্ধান্ত প্রক্রিয়াধীন ছিল। এরই অংশ হিসেবে ঢাকায় হাই কমিশন সহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের কর্মকর্তাদের পরিবারকে ভারতে ফিরিয়ে নেয়ার কথা বলা হয়েছে। তবে কবে নাগাদ তাদের আবার বাংলাদেশে ফিরিয়ে আনা হবে তা স্পষ্ট নয়। বাংলাদেশের সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এই পদক্ষেপ নিল ভারত। ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়া হিসেবে মার্কিন বাণিজ্য চুক্তির অনুমোদন স্থগিতের ঘোষণা দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। গত বছরের জুলাই ইউভুক্ত দেশগুলো ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বাধা দূর করতে চুক্তিটিতে স্বাক্ষর করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ও ডোনাল্ড ট্রাম্প। এদিকে সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিয়ে পশ্চিমা দেশগুলোর নেতারা গ্রিনল্যান্ডের স্বায়ত্তশাসনের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গ্রিনল্যান্ডে ন্যাটো ধাঁচের নিরাপত্তা নিশ্চিতে মিত্রদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এদিকে ইউরোপ
কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না বলে সাফ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থেকে ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পথে অগ্রসর হতে আহ্বান জানান তিনি। অন্যদিকে ড্যানিশ প্রধানমন্ত্রী ফ্রেডরিকসেন জানান, নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রশ্নে এক চুলও ছাড় দেবে না ডেনমার্ক। 7 ফেব্রুয়ারি থেকে টি-20 বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা থাকলেও পেন্ডুলামের মতো দুলছে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। এবারের বিশ্বকাপের আসরে বাংলাদেশ খেলবে কিনা সেই প্রশ্নের উত্তর জানেন না অধিনায়ক লিটন দাস। ভেন্যু কিংবা প্রতিপক্ষ নিশ্চিত না হওয়ায় প্রস্তুতিতে ঘাটতি পড়বে বলে মনে করেন তিনি। ফারহান এহসানের প্রতিবেদনে বিস্তারিত। টি-20 বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় নেই। 7 ফেব্রুয়ারি থেকে মাঠে গড়ানোর কথা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণের সবচেয়ে বড় আসরের। কিন্তু অবাক করা বাস্তবতা, এখনো নিশ্চিত নয় এই বিশ্বকাপে আদৌ খেলবে কিনা বাংলাদেশ। মুস্তাফিজ ইস্যু থেকে পুরো দলের নিরাপত্তার প্রশ্ন, সব মিলিয়ে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। অন্যদিকে ভারতীয় আধিপত্যের কাছে নতজানু আইসিসিও পারছে না সিদ্ধান্ত নিতে। এ অবস্থায় বিশ্বকাপে অনিশ্চিত বাংলাদেশ। বিশ্ব আসরে অংশ নেওয়ার আগে যেখানে লম্বা প্রস্তুতি নেওয়ার কথা, সেখানে কদিন আগেও এমন অনিশ্চয়তা নিশ্চয়ই লিটন দাসদের পরিকল্পনায় ছেদ টানবে। তো খেলতেছে, বাট অ্যাট দ্য সেম টাইম যদি আপনি জানতেন যে আপনার গ্রুপ কে হবে, আপনি কোন দেশে যাচ্ছেন, এটা একটা হেল্প হতো। এখন যে জিনিসটা হাতেই নেই আমার বা আমাদের ক্রিকেট ওভারঅল যতগুলো প্লেয়ার, আপনারা তো অলরেডি টিম জানেন যে কোন 15 জন যাবে, তো সেই 15 জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলবো। আমার জায়গা থেকে আমি যেমন আনসার্টেন, সবাই আনসার্টেন। আমার মনে হয় পুরো বাংলাদেশই আনসার্টেন এই মুহূর্তে। প্রশ্ন একটাই, আইসিসির সিদ্ধান্ত কবে আসবে? বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎই বা কোন পথে? উত্তরের অপেক্ষায় পুরো বাংলাদেশ। ফারহান ইহসান, এখন। শেষ করবো এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শুরু, কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা। হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের রিটের শুনানি আজ। বিকেলে সিলেট যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারতের পর প্রচার শুরু। জোট প্রার্থীর পক্ষে একযোগে লড়বে বিএনপি। ইসলামী আন্দোলন সরলেও প্রভাব নেই দাবি জামায়াতের। প্রচারেই স্পষ্ট হবে হিসাব নিকাশ। নির্বাচন ঘিরে উদ্বেগ বাড়ছে অবৈধ অস্ত্রের ছড়াছড়িতে। বেশিরভাগই আসছে সীমান্ত পেরিয়ে। ব্যবহার থামানো বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। ট্রাম্পের শুল্কারোপের জেরে মার্কিন বাণিজ্য চুক্তি স্থগিত করল ইউরোপ। গ্রিনল্যান্ড দখলে এখন ভিন্ন উপায়ে খুঁজছেন ট্রাম্প। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। পরবর্তী আয়োজন এখন জনপদে।